শেখ হাসিনা সরকারের গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। এদিকে গুলি করে মরে একটা, বাকিটি যায় না স্যার, গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। জানাবো হত্যা মামলা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে। এবং সর্বশেষ জানাবো প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, সেই হাসপাতাল তত্ত্বাবধায়ককে বদলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। শেখ হাসিনা সরকারের অধীনে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। আজ দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে এ চিঠি দেন। আমির খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনা নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। আমির খসরু আরো বলেন, যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে তা উন্মোচন হওয়া প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, দেশে আইন বলে কিছু ছিল না, এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আমির খসরু বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়। গণহত্যাকারী আবার দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কিনা প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, ফিরে আসা না আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। গুলি করে মরে একটা, বাকিটি যায় না স্যার, গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনকে ফিরে ছাত্র জনতা গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন নেটিজেন। তারা বলছেন, কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে। ডিএমপি যে সদস্য হত্যাকাণ্ডে বর্ণনা করেছিলেন, ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেম প্লেটের নাম দেখা গেছে ইকবাল। আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 43 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে। ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে। আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করেই মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এখনো শপথে তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন। হত্যা মামলা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না। বাংলাদেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বিচারের মুখোমুখি করতে পরবর্তী ধাপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। প্রশ্ন হলো, বিচারের মুখোমুখি হতে দিল্লিতে
অবস্থান করা হাসিনাকে কি ফেরত দেবে ভারত? এই বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কি কোনো চুক্তি আছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত একটি তথ্য রয়েছে। তথ্যটি 2016 সালের 11 আগস্ট প্রকাশ করা হয়। এতে বলা আছে, সার্কভুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যর্পণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এসব দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও 1987 সালে সার্ক সন্ত্রাস দমন আঞ্চলিক সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2004 সালে সার্কে এই চুক্তির অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান, অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি শক্তিশালী করা। এই চুক্তির আরও লক্ষ্য ছিল এ ধরনের কর্মকাণ্ড অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তথ্যে বলেছিল, 2016 সালের 28 জুলাই বাংলাদেশ ও ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ধারা 10-3 সংশোধনের জন্য একটি চুক্তি করে। এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করা। এতে আরো বলা হয়, কোনো পলাতক আসামি যেন বিচারের সম্মুখীন হওয়ার আওতার বাইরে না থাকেন, সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভব ঠিক ততগুলো দেশের সঙ্গে এই চুক্তি করবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2013 সালের 28 জানুয়ারি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়। এই চুক্তি অপরাধ কমাতে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে বলে উল্লেখ করা হয়। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি হয় সেটি 2016 সালে সংশোধন করা হয়। ওই সংশোধনে বলা হয়, দুই দেশের মধ্যে যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই হবে। সংশোধনী আনা হয়েছিল তৎকালীন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে। চুক্তির এক সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন মন্ত্রিসভার সভাপতিত্ব করে সংশোধনীর অনুমোদন দেন। ওই সংশোধনীতে আরো বলা হয়, কোনো সন্দেহভাজন অপরাধীকে প্রত্যর্পণ করতে কোনো ধরনের প্রমাণেরও প্রয়োজন হবে না। যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের একটি পরোয়ানার প্রয়োজন হবে। 2013 সালে যখন চুক্তিটি করা হয় তখন এতে বলা হয়েছিল, কোনো সন্দেহভাজন অপরাধীকে যদি ভারত কিংবা বাংলাদেশ বিচারের মুখোমুখি করতে চায় তাহলে নির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেন। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। অভিযোগে আরো বলা হয়, নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলের সন্তান সেখানেই থাকেন। এই কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এর জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী ও মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বাদী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, সেই হাসপাতাল তত্ত্বাবধায়ককে বদলি। সিরাজগঞ্জে 250 শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার রায়কে বদলি করা হয়েছে। আজ দুপুরে তাকে বরিশাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের অধ্যক্ষ হিসেবে বদলির আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে রোগীর স্বজন ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে রতন কুমারকে সাময়িক বরখাস্ত না করে শুধু বদলি করার সিদ্ধান্ত নেওয়া স্থায়ীভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বদলির মাধ্যমে তাকে কৌশলে বাঁচিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ওই হাসপাতালের সেবা বঞ্চিত রোগীর স্বজনরা। এদিকে ঘটনাটি ন্যাক্কারজনক মন্তব্য করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, আজই তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হচ্ছে। আগামীতে চাকরির বিধিমালা ও শাস্তি প্রবিধান অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হবে। এরপর অন্যান্য ব্যবস্থা পর্যায়ক্রমে নেওয়া হবে। জানা গেছে, ওই হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কয়েকজন সেবা প্রত্যাশী স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী ও রোগীর স্বজনরা হাসপাতাল তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমারের কাছে অত্যন্ত ভদ্রচিতভাবে মৌখিক অভিযোগ করেন। অভিযোগ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন রতন কুমার। সহকর্মীদের সামনে অভিযোগকারীদের গালিগালাজ ও অশ্লীল আচরণ করতে থাকেন। এক পর্যায়ে সহকর্মীদের সামনেই নিজের প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হম্বিতম্বি করতে থাকে। তার অশ্লীল আচরণে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের জানান। বদলির বিষয়টি নিশ্চিত করে তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার রায় বলেন,
উৎপীড়ন কথাবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা গত 2 দিন থেকে চিকিৎসকের ঘুম হারাম করে রেখেছেন, অথচ সামান্য বিষয় নিয়ে উল্টো তাকে শাস্তি প্রদান করা হলো। সংশ্লিষ্টরা জানান, সিরাজগঞ্জ 250 সজ্জার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ফাঁকিবাজি ও নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। রোগীদের হয়রানি, কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে সরকারি কর্মক্ষেত্রে অন্যত্র প্র্যাকটিস, ওষুধ কোম্পানি, ক্লিনিক মালিক ও দালালদের সঙ্গে সখ্য ও অর্থের বিনিময়ে সাধারণ জখমি রোগীদের গুরুতর জখমি রোগীদের সার্টিফিকেট দেওয়া সহ নানা গুরুতর ডাক্তারি সার্টিফিকেট প্রদানের অভিযোগ রয়েছে বেশিরভাগ চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি ময়নাতদন্তের পরীক্ষার ফলাফলের নয়ছয় করার অভিযোগ রয়েছে কারো কারো বিরুদ্ধে। তত্ত্বাবধায়কের আশ্রয় প্রশ্রয়ে হাসপাতালে আওয়ামীপন্থী চিকিৎসকদের একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে সার্টিফিকেট বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলেও কোনো প্রতিকার নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।